ক্লাস 12-এর তড়িৎ বিভব চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমেই জেনে নিব তড়িৎ বিভব কী। আমরা জানি যে ইউ আকৃতির একটা যদি পাত্র থাকে, একটা সরু এবং একটা মোটা নল বিশিষ্ট, এবং সেক্ষেত্রে মাঝখানে একটা নল আছে, মাঝখানে একটা বাধা আছে, এবং আমরা জল নিয়েছি। তো এই অবস্থায় জল কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে? এ থেকে বি এর দিকে, না বি থেকে এ এর দিকে? এটা কার উপর নির্ভর করবে? এখানে বোঝা যাচ্ছে যে এ পাত্রে জলের পরিমাণ বেশি আছে, কিন্তু বি পাত্রে জলের পরিমাণটা কম আছে। তাহলে যখন আমি কলটা খুলে দেব, তখন এ থেকে কি বি এর দিকে যাবে? নিশ্চয়ই না, যাবে বি থেকে এ এর দিকে। জলের এই প্রবাহ নির্ভর করে কার উপর? জলের মোট পরিমাণের উপর না, নির্ভর করে উচ্চতার উপর। উচ্চতা বি প্রান্তে বেশি আছে, তার ফলে বি থেকে এ এর দিকে জল প্রবাহিত হবে। ঠিক একই রকম ভাবে যদি দুটো বস্তু থাকে, একটা এ বস্তু এবং বি বস্তু, এ বস্তুতে তাপের পরিমাণ, মোট তাপের পরিমাণ কম আছে, বি বস্তুতে মোট তাপের পরিমাণ বেশি আছে, কিন্তু এ বস্তুটা তাপমাত্রা বি বস্তুর তাপমাত্রার থেকে বেশি। তাহলে আমরা যদি দুটো বস্তুকে পরস্পর স্পর্শ করাই, তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যাবে? যদি বি তে মোট তাপের পরিমাণ বেশি থাকে, তাহলে কি বি থেকে এর দিকে যাবে? নিশ্চয় না, যাবে এ থেকে বি এর দিকে। অর্থাৎ তাপের প্রবাহ নির্ভর করে মোট তাপের পরিমাণের উপর না, নির্ভর করে উষ্ণতার পার্থক্যের উপর। তাহলে জলের প্রবাহ নির্ভর করছে উচ্চতার উপর, তাপের প্রবাহ নির্ভর করছে উষ্ণতার পার্থক্যের উপর। ঠিক একই রকম ভাবে এ একটা বস্তু আর বি আর একটা বস্তু, দুটোই আহিত। এবারে যদি আমরা এই দুটো বস্তুকে একটা পরিবাহী তার দিয়ে যুক্ত করি, তাহলে এক বস্তু থেকে আর এক বস্তুতে আধানের প্রবাহ হতে পারে। সেটা মোট আধানের পরিমাণের উপর নির্ভর করবে না। যদি এ বস্তুতে আধানের পরিমাণ বেশি থাকে, বি বস্তুতে আধানের পরিমাণ কম থাকে, তাহলে যে এ থেকে বি এর দিকেই প্রবাহ হবে এমন না। প্রবাহ হবে যে শর্তের উপর নির্ভর করে, তাকেই আমরা বলবো তড়িৎ বিভব। অর্থাৎ যদি আমরা দেখি যে এ এর বিভব বেশি, বি এর বিভব কম, তবেই এ থেকে বি এর দিকে আধানের প্রবাহ হবে। অর্থাৎ বিভবটাকে আমরা ঠিক উচ্চতা এবং উষ্ণতার পার্থক্যের মতোই তুলনা করতে পারি। যখন একটা আধান, আমরা প্রথম কোনো একটা আধানকে, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, আমি এই অঞ্চলে এনেছি, ধনাত্মক আধানকে এনেছি, প্লাস কিউ আধানকে। আমি যখন প্রথম আধানকে আনবো, তখন কিন্তু আধানটা আনার জন্য আমাকে কিন্তু কোনো কারোর বিরুদ্ধে হোক বা কারোর দ্বারা হোক, এই আধানতে আনতে কিন্তু আমাকে কোনো বল প্রয়োগ করতে হবে না। কিন্তু আধানটা যখন আসলো, তখন আধানের কিন্তু চারপাশে একটা অঞ্চল জুড়ে তড়িৎ ক্ষেত্র বিস্তার লাভ করলো। শুরুতে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, কিন্তু যে আধানটা আসলো, এ কিন্তু এই অঞ্চলে একটা পরিবর্তন ঘটালো, তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। এরপরে যদি কোনো আধান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, যদি আসে, তাহলে কিন্তু বল অনুভব করবে এই আধানটা, এই আধানও বল অনুভব করবে। আমরা যদি বলি যে এইখানে এই আধানটা একক হয়, প্লাস 1, এটা ধরে নেওয়া হয়েছে প্লাস 1 বা একক ধনাত্মক আধানকে আমরা
এই তড়িৎ ক্ষেত্র, এই প্লাস কিউ এর দ্বারা যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হয়েছে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আনতে চাই। আমি অসীম দূরত্ব থেকে আনছি, এই বিন্দুতে আনলাম, এই বিন্দুতে। তাহলে অসীম দূরত্বে, বহু দূর থেকে আমি আনছি, আনতে যে কার্য, সেই কার্যটাকে আমরা বলবো এ বিন্দুতে বিভব। তার মানে আমাকে অসীম দূরত্ব থেকে +1 আধানকে আনতে যদি আরেকটু বেশি আনি, প্লাস কিউ এর যদি আরো বেশি কাছে আনি, ধরুন আমরা বি বিন্দুতে আনি, তবে কিন্তু আমাকে কার্য, এই বলের বিরুদ্ধে কার্য আরো বেশি করতে হবে। কেন বলের বিরুদ্ধে কার্য? তার কারণ প্লাস কিউ এই +1কে কিন্তু বিকর্ষণ করবে, তাহলে কার্য কিন্তু বেশি করতে হবে। এই কার্যটাকে আমরা বলবো ওই বিন্দুতে বিভব। এবং এ থেকে বিতে সরাতে যে কার্য করতে হবে তাকে আমরা বলবো বিভব পার্থক্য। সেক্ষেত্রেও কিন্তু +1 আধানকেই এ থেকে বিতে সরাতে হবে। এবারে আমরা যদি একটা একক ধনাত্মক আধানকে সরাতে যদি আমরা কার্য যেটা বললাম তাকে যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে আমাকে যদি কিউ আধানকে আনতে হয় তাহলে মোট কত কার্য করব? অসীম দূরত্ব থেকে যদি কিউ আধানকে আনতে হয় তাহলে মোট যে কার্য করতে হবে সেটা হয়ে যাবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ গুণন ভি। এবারে আমরা এই বিভব, এই নতুন যে রাশিটা পেলাম, এই নতুন রাশির একক স্থির করব। তাহলে একক স্থির করার জন্য আমাকে গাণিতিক রূপ থেকে আমি ভি ইজ ইকুয়াল টু কি বের করে রাখলাম। সিজিএস পদ্ধতিতে ভি এর একক কি হয়, বিভবের একক কি হয়? 1 স্ট্যাট ভোল্ট। স্ট্যাট ভোল্ট। এবার আমরা 1 স্ট্যাট ভোল্ট কাকে বলে সেটা জানবো। তাহলে 1 স্ট্যাট ভোল্ট অর্থাৎ ভি এর মান 1। ভি এর মান কখন 1 হবে? যদি কিউ এর মান 1 হয় এবং তার রেসপেক্টে যদি ডাব্লিউ যদি 1 হয় তাহলে ভিও 1 হবে। অর্থাৎ যদি আমরা 1 স্ট্যাট কুলম্ব আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 আর্ক কার্য করতে হয় তবে আমরা বলবো তাকে 1 স্ট্যাট ভোল্ট। আরেকবার বলি, এটা মনে রাখবো। আর বিভবের সংজ্ঞা যেমনটা দিয়েছিলাম সেটা মনে রাখবো। সেটা হচ্ছে যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যে কার্য তাকে বলা হয় বিভব। ঠিক একই রকম ভাবে বলবো, অসীম দূরত্ব থেকে 1 স্ট্যাট কুলম্ব আধানকে আনতে যদি 1 আর্ক কার্য করতে হয় তবেই আমরা সেই বিভবকে বলবো 1 স্ট্যাট ভোল্ট। এবং এসআই একক কি হবে? এসআই একক হবে 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট কাকে বলে? তাহলে এখানে হয়ে যাবে 1 জুল, এখানে হয়ে যাবে 1 কুলম্ব। তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব আধানকে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করতে হয় তবে সেই বিভবকে আমরা বলবো 1 ভোল্ট। এবার 1 ভোল্টের সাথে 1 স্ট্যাট ভোল্টের সম্পর্ক কি? তাহলে ইজ ইকুয়াল টু 1 জুল মানে কি 10⁷ আর্ক, 1 কুলম্ব মানে কি 3 × 10⁹ ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। তাহলে এখানে যদি আমরা কাটি 10⁷, 10⁹, তাহলে নিচে থাকবে 10⁻², আর নিচে আছে 3, তার মানে 3 আর 10⁻² মানে 300। আর আর্ক আর স্ট্যাট কুলম্ব ভাগ করলে আসবে স্ট্যাট ভোল্ট, তাহলে স্ট্যাট ভোল্ট। তার মানে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট, অর্থাৎ 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট। অন্যান্য এককগুলোর ক্ষেত্রে দেখা যায় যে
এই সিজিএস একক সংখ্যাগত দিক দিয়ে বেশি হয়, কিন্তু এইখানে কিন্তু উল্টো বলে এটা পরীক্ষায় প্রায় আসে। এটা কি 1 স্ট্যাট ভোল্ট অর্থাৎ 1 সিজিএস বিভব ইজুকাল টু কিন্তু 300 এসআই বিভব বা 300 ভোল্ট। এই জন্য এটাকে আমরা একটু আলাদাভাবে মনে রাখবো। আচ্ছা, এবার বিভবের তাহলে একক গেল, সংজ্ঞা হলো, একক হলো, এবার মাত্রা। তাহলে মাত্রা কি করে নির্ণয় করব? মাত্রা নির্ণয় করার জন্য আমরা আবার সমীকরণে ফিরে যাব। ডাব্লিউ ইজুকাল টু আমরা জানি যে কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এবং কিউ এর মাত্রা হচ্ছে আই টি। তাহলে আমাদের এই আই এবং টি এই দুটো রাশিকে যদি ওপরে নিয়ে যায় তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এবং আই ইনভার্স। এইভাবে আমরা তড়িৎ বিভবের মাত্রা নির্ণয় করব। এবারে আসি কোনো বিন্দু আধানের জন্য কি করে তড়িৎ বিভব বের করতে হয়। বিন্দু আধানের জন্য এখানে একটা আধান আছে, এই আধানটাকে আমরা প্লাস কিউ দিয়ে প্রকাশ করলাম। এটা তড়িৎ ক্ষেত্র। একটা বিন্দু পি, অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আধান নিয়ে আসা হয়েছে, একক ধনাত্মক আধানকে আনা হয়েছে। আমরা জানি প্লাস কিউ এর জন্য প্লাস কিউ থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়? সেটা হচ্ছে E ইজুকাল টু 1/4πε0 Q/r²। এটা আমরা আগেই জেনেছি কুলম্বের সূত্র থেকে। তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1/4πε0 Q/r²। আচ্ছা, এবারে একটা একক ধনাত্মক আধানকে আমাকে নিয়ে আসতে হবে। কোথায়? ধরে নাও এই বিন্দুটা P1 এবং এই ডিস্টেন্সটা হচ্ছে dr। P1 এ ছিল, P1 থেকে আমি P-তে আনবো। তাহলে কত কার্য করতে হবে? তাহলে কার্য ইজুকাল টু কি? এটাকে আমরা DW দিয়ে প্রকাশ করলাম। কার্য ইজুকাল টু কি? আমরা জানি বল গুণন সরণ। dr এর মানটা খুব কম, যার জন্য প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতেও যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, P1 বিন্দুতেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান আমরা প্রায় সমান ধরে নিতে পারি। অর্থাৎ এই অঞ্চল জুড়েই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, এবং ই কোন দিকে? ই হচ্ছে প্লাস কিউ থেকে তড়িৎ বলরেখা বেরোবে, অর্থাৎ ই কিন্তু এই বরাবর। আর আমি আধানকে আনছি P1 থেকে P এর দিকে। তাহলে কার্য কত হবে? যে কোনো কার্য ইজুকাল টু বল গুণন সরণ। তাহলে বল কত? বল হচ্ছে ই। সরণ কত? সরণ ঘটিয়েছি আমি dr, ই dr মাইনাস। কেন মাইনাস? তার কারণ এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং সরণ পরস্পর হচ্ছে বিপরীতমুখী। এবার আমরা ই এর মান বসিয়ে দিই, 1/4πε0 Q/r² আর মাইনাস dr। তাহলে P1 থেকে P-তে সরাতে আমাকে কার্য DW পরিমাণ করতে হয়েছে। তাহলে আমাকে যদি অসীম থেকে এই P বিন্দুতে আনতে হয়, অর্থাৎ আর দূরত্বে আনতে হয়, তবে কার্য কত করতে হবে। তাহলে সেক্ষেত্রে মোট কার্য W ইজুকাল টু, তাহলে অসীম থেকে আর দূরত্বে আনতে কার্য,
তাহলে আমাকে অনেকগুলো টুকরো টুকরো কার্য বের করতে হবে। সেটা না করে আমরা কি করব, একবারে ইন্টিগ্রেশন করব অসীম থেকে আর 1/4πε0 q/r² dr। যে কার্যটা হবে সেই কার্যই কিন্তু বিভব। আচ্ছা, তাহলে 1/4πε0 ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, কিউ বাইরে বেরিয়ে আসবে, আর তাহলে ইন্টিগ্রেশন হবে dr/r², dr/r², অর্থাৎ 1/r² এর ইন্টিগ্রেশন হবে। 1/r² ইন্টিগ্রেশন করলে কি হয়, -1/r। তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তোমরা ইন্টিগ্রেশনটা একটু দেখে নেবে। তাহলে এইখানে আলটিমেট যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1/r, 1/4πε0 q, এটা বাইরে বেরিয়ে আসলো। ইন্টিগ্রেশন হবে 1/r² dr। তাহলে এইখানে আলটিমেট যেটা দাঁড়াবে 1/r। তাহলে বিভব ইজ ইকুয়াল টু, কোনো বিন্দুতে বিভব v ইজ ইকুয়াল টু 1/4πε0 q/r। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এবারে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, অক্ষস্থিত যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা আমরা নির্ণয় করব। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু ধরে নিই, একটা -q আছে আর একটা হচ্ছে +q আছে, ক্ষুদ্র দূরত্বের মধ্যে তারা আছে, থেকে তারা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। সেন্টারটাকে আমরা ও দিয়ে প্রকাশ করলাম, এ বি। তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত অর্থাৎ এই বিন্দুতে, পি বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মান বের করব। তাহলে যে বিন্দুতেই তড়িৎ বিভবের মান বের করব না কেন, সেখানে আমাকে ধরে নিতে হবে মনে মনে যে সেখানে একটা +1 আধান আছে। ও থেকে এই পি বিন্দুর দূরত্ব ধরে নেওয়া হলো আর। এবারে আমরা বের করব এ বিন্দুর জন্য পি বিন্দুতে বিভব কত। এটাকে আমরা v1 দিয়ে প্রকাশ করব। তাহলে এ বিন্দুর জন্য বিভব v1 ইজ ইকুয়াল টু কি হবে, 1/4πε0 -q। তাহলে এখানে কিন্তু আমরা -q ব্যবহার করব, ডিভাইডেড বাই আমরা পেয়েছিলাম কি 1/4πε0 q/r। তাহলে -q/r অর্থাৎ এ থেকে পি এর দূরত্ব। তাহলে এইটুকু হবে r প্লাস, এটা যেহেতু 12 বলেছি তাহলে অর্ধেকটা l, তাহলে এটা হয়ে যাবে r প্লাস l। বিভব যেহেতু স্কেলার রাশি সেহেতু এখানে কিন্তু কোন দিক বরাবর বা কিছু এগুলো লেখার দরকার নেই। এবার বি বিন্দুর জন্য বিভব, বি বিন্দুর জন্য বিভব v2 ইজ ইকুয়াল টু কি 1/4πε0। এবার বি বিন্দুতে কোন আধান আছে, +q। তাহলে +q, তাহলে +q এর জায়গায়, এখানে q এর জায়গায় +q বসবে, এবং ডিভাইডেড বাই কি হবে, বিপি। তাহলে বিপি ইজ ইকুয়াল টু কি হবে, গোটাটা r, কিন্তু আমরা এইটুকু চাই, তাহলে r থেকে l বাদ, তাহলে r - l। কোন দিক বরাবর এগুলো কিন্তু হবে না, কারণ বিভব হচ্ছে স্কেলার রাশি। সেই জন্য আমরা -q এবং +q, যে আধানের জন্য বিভব সেই আধানের মানই এখানে বসাতে হবে, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। তাহলে মোট বিভব কি হবে, v ইজ ইকুয়াল টু v1 প্লাস v2। তাহলে এখান থেকে 1/4πε0 কমন যায়, q কমন যায়, তাহলে q/4πε0 কমন গেল, হবে 1/r - l মাইনাস 1/r প্লাস l। 1/4πε0 q
এখানে হবে লসাগু আর মাইনাস এল আর প্লাস এল, তাহলে এখানে হয়ে যাবে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল যদি থাকে তাহলে এখানে হবে আর মাইনাস এল, তার মানে মাইনাস আর প্লাস এল। তাহলে এখানে দাঁড়াবে 1/4πε0, এখানে আর আর কাটলো, তাহলে থাকলো 2l কিউ, 2l তার সাথে থাকবে কিউ। এবার আমরা এর আগেই জেনেছি যে 2l কিউ মানে হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যাকে আমরা পি দিয়ে, ছোট হাতের পি দিয়ে প্রকাশ করি। তাহলে পি ইজ ইকুয়াল টু 2l কিউ, এইটা আমরা প্রয়োগ করবো এখানে। তাহলে পি ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এবার আমরা তো জানি যে তড়িৎ দ্বিমেরু কি হয়, তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এই এ এবং বি যে আধান দুটো থাকে সেই আধান দুটোর মধ্যে দূরত্ব খুবই ক্ষুদ্র হয়। তাহলে এল যদি খুবই ক্ষুদ্র হয় আর এর তুলনায়, তুলনামূলকভাবে আমরা অনেক দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি, তাহলে এলটা এখান থেকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলে আমরা ক্যান্সেল করে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে বিভবটা দাঁড়াবে v ইজ ইকুয়াল টু 1/4πε0 p বাই আর স্কোয়ার। এখানে ব্র্যাকেট লিখে রেখে দিতে হবে আর গ্রেটার দেন পাওয়ার গ্রেটার দেন এল। এইভাবে আমরা তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে বিভবের রাশিমালা নির্ণয় করতে পারি। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের জন্য কোনো বিন্দুতে বিভব। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ, এবারে এই এটাকে আমরা এ পয়েন্ট বললাম এবং এটাকে বললাম বি। এইখানে পি বিন্দুতে একদম লম্ব সমদ্বিখণ্ডক বরাবর পি বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে তড়িৎ বিভব। তাহলে এ এর জন্য বিভব কত হবে? তাহলে এ বিন্দুর জন্য বিভব, তাহলে v1 is equal to 1/4πε0। তাহলে মাইনাস কিউ এর জন্য বিভব বের করছি পি বিন্দুতে। যেখানে বিভব বের করবো মনে মনে ধরে নিব +1 আধান সেখানে আছে, এটা লেখার দরকার নাই, পরীক্ষার সময় এটা লেখার দরকার নাই। তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই দূরত্ব এ পি। তাহলে এই এপিটা আমাদের হিসাব করতে হবে। এই দূরত্বটাকে আমরা ধরলাম 12 এবং এই দূরত্বটাকে আমরা বলি ও থেকে লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দু নির্ণয় করতে চাইছি তার দূরত্বকে আমরা বললাম আর। তাহলে এপি ইজ ইকুয়াল টু কি হবে? এল আর এটা হচ্ছে আর। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এই অতিভুজ ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এখানে হবে মাইনাস কিউ ডিভাইডেড বাই √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবং বি বিন্দুর জন্য বিভব, এটাকে আমরা যদি v2 দিয়ে প্রকাশ করি তাহলে 1/4πε0। তাহলে এখানে প্লাস কিউ, তাহলে প্লাস কিউ এর জন্য কি হবে? প্লাস কিউ ডিভাইডেড বাই দূরত্বটা একই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই দূরত্বটা বিপি। তাহলে এবারে মোট বিভব v ইজ ইকুয়াল টু v1 প্লাস v2। এবারে v1 আর v2 যেহেতু মান একই, মাইনাস চিহ্ন আছে, তার মানে আমরা কি পেয়ে যাব? 0। অর্থাৎ এই লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের মান, যে কোনো বিন্দুতে, ওপরে আরো উপরে বা নিচে বা মাঝখানে, এই রেখা বরাবর যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ বিভবের মান পাবো 0। এটাকে আমরা একটা সমবিভব তল
বলতে পারি। আজকের মতো এই পর্যন্তই। এর পরের দিন আমি তড়িৎ বিভব চ্যাপ্টারের বাকি